মধ্যে যারা চিহ্নিত অযোগ্য, টেইন্টেড কথাটা সুপ্রিম কোর্ট ব্যবহার করছেন, কালিমালিপ্ত, সেরকম শিক্ষকরাও কাজে যোগ দিতে পারবেন না। তাহলে এই টেইন্টেড আনটেইন্টেড চিহ্নিতকরণটা রাজ্য সরকারকে করতে হয়। আমরা জানি যে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে, আমি যতদূর জানি, গতকাল পর্যন্ত নিশ্চিতভাবে হয়নি, আজকে শনিবার হয়েছে কিনা বেলা 5টা পর্যন্ত হয়নি বলেই আমি জানি, তারপরে যদি হয়ে থাকে আমি জানি না। পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে রাজ্য সরকার যারা এই শিক্ষকদের বেতন দেন, রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করে কোনো স্কুলকে বলেনি কে টেন্টেড কে আনটেন্টেড চিহ্নিত করে দাও। কিন্তু একটা কথা এই শিক্ষক মহলে, শিক্ষা জগতে ঘুরছে যে 21 তারিখ সোমবার সেই তালিকা প্রকাশিত হবে। আমরা নির্দিষ্ট করে জানি যে 18 তারিখ গুড ফ্রাইডে ছুটির দিন, শুক্রবার, সেদিন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের স্কুলে আসতে হয়েছে এবং নির্দিষ্ট কিছু তথ্য রাজ্য সরকারকে জানাতে হয়েছে। এখন এই টেইন্টেড আনটেইন্টেড ফারাকটা রাজ্য সরকারকেই করতে হবে। তা না হলে কিন্তু শিক্ষকরা এই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, যারা 2016 বহু আগে যাদের রিক্রুটমেন্ট, তাদের সঙ্গে এই বিতর্কের, এই আইনি মামলা মোকদ্দমার কোনো সম্পর্ক নেই, তারাও কিন্তু এখন সংশয় রয়েছে। বস্তুত রাজ্য সরকারের গোটা শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে যুক্ত সকলে সংশয় রয়েছে যে আগামী মাসে তারা কবে বেতন পাবেন বা আদৌ পাবেন কিনা। প্রধান শিক্ষকদের একটা বড় সংশয়ের জায়গা হচ্ছে যে তারা যদি বেতন দিতে বলেন সকলকে, তাদের তো শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিতে হয়। যদি সকলকে বেতন দিতে বলেন তাহলে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার দায়ে কন্টেম্পট অফ কোর্ট এই অভিযোগে, আদালত অবমাননার অভিযোগে ফাঁসতে পারেন। আপনারা যদি না দেন, যাদের সঙ্গে তারা কত বছর ধরে কাজ করছেন, যারা সত্যি যোগ্য, তাদের এবং স্কুলের শিক্ষার্থীদের সামনে সেই প্রধান শিক্ষকরা কিভাবে মুখ তুলে দাঁড়াবেন, কিভাবে বলবেন যে আমি তোমাদের সঙ্গে আছি? বিচিত্র অবস্থা। আমরা শুধু অপেক্ষা করব 21 তারিখে রাজ্য সরকার কোনো কিছু দেয় কিনা। যারা আনটেইন্টেড, চিহ্নিত অযোগ্য নন, তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট কাজ করার এবং বেতন পাওয়ার হক দিয়েছে, অধিকার দিয়েছে, তারপরে দেয়নি এবং বলেছে নতুন নিয়োগ প্রক্রিয়া যদি শেষ না হয় 31শে ডিসেম্বরের মধ্যে, এবং সে সংক্রান্ত বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে প্রকাশিত হয়েছে বলে রাজ্য সরকার যদি না জানাতে পারে সুপ্রিম কোর্টে, তাহলে আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ এরা চাকরি হারাবে। সুতরাং আমি বলবো, আমার ব্যাখ্যা হচ্ছে কোনো সুরাহা শিক্ষকরা পাননি। যারা যোগ্য, যারা ঘুষঘাস না দিয়ে, দুর্নীতি না করে, জালজট্টি না করে চাকরি পেয়েছেন, তাদের ন্যায় বিচার পাওয়ার এখনো অনেক অনেক পথ বাকি আছে। রাজ্য সরকার তাদের ন্যায় বিচার দিতেই পারতো। রাজ্য সরকার এবং রাজ্য সরকারের দুটি সংস্থা, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং স্কুল সার্ভিস কমিশন, তারা যদি সিবিআই যেভাবে যোগ্য অযোগ্য বাছাই করেছে তা মেনে নিত, তাহলে আমরা বারবারই বলেছি এই সমস্যা হতো না, কিন্তু তারা মানেননি। এখন আমাদের দেখতে হবে সোমবার 21শে এপ্রিলের মধ্যে রাজ্য সরকার কি বলে, এই সংস্থাগুলি কি বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সুপ্রিম কোর্ট বলেছে নতুন নিয়োগের ক্ষেত্রে, যে এখন যারা চাকরি করছেন তারা বিশেষ কোনো সুবিধা পাবেন না নতুন নিয়োগের ক্ষেত্রে। এটা আমি মনে করি তাদের পক্ষে বিরাট বড় সমস্যা। একটা চাকরির পরীক্ষা দেওয়া এক জিনিস, কিন্তু 7-8 বছর চাকরি করার পর, নতুন পেশায় যোগ দেওয়ার পর, জীবনের অন্য পর্বে চলে যাওয়ার পর, যখন তিনি আর পরীক্ষার্থী নন, চাকরি প্রার্থী নন, চাকরি করছেন, কাজ করছেন, দায়িত্ব নিয়ে সংসার প্রতিপালন করছেন,
তখন তার পক্ষে পরীক্ষা দেওয়া আর 10 বছর আগে যখন চাকরি প্রার্থী ছিলেন, সদ্য স্টুডেন্ট অবস্থা থেকে বেরিয়েছেন, এই দুজনের চাকরি পরীক্ষা দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। এই জায়গাটাকে রাজ্য সরকার কিভাবে অ্যাড্রেস করবে, এটাকে একটা সমস্যা হিসেবে প্রথমত স্বীকার করবে কিনা, সেটা খুব বড় বিষয়। কারণ কারণ আমি মনে করি, আমি বারবারই বলছি, এটা আমার ব্যাখ্যা, আমার বিশ্লেষণ, আমি মনে করি যারা যোগ্য, ওই ঘুষ ঘাস দিয়ে জাল জচ্চুরি করে চাকরি পাননি, তাদের অধিকার সুরক্ষিত করার রাজ্য সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। তারা এই আইনি প্রক্রিয়ার বলি হয়েছেন শুধু রাজ্য সরকার ধারাবাহিকভাবে দুর্নীতিকে সমর্থন করে গিয়েছে বলে, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য রাজ্য সরকার কাজ করেছে বলে এই যোগ্য এবং সৎ দুর্নীতি মুক্ত আমাদের রাজ্যে বেকার যুবক যুবতীরা চাকরি হারাতে চলেছেন, তরুণ তরুণীরা, অল্প বয়স্ক ছেলে মেয়েরা, তাদের সুরক্ষা দেওয়া রাজ্য সরকারের কর্তব্য। আমরা আশা করব এই বিভাজনটা খুব ভালো করে করা হবে। তাদের প্রতি আলাদা কোনো ফেভার করা যাবে না, অথচ তাদের আবার পরীক্ষা দিয়ে ঢুকতে হবে। এটা সুপ্রিম কোর্টে সামনেকে যথাযথভাবে এই ব্যাপারটা তুলে ধরা হবে, এটা ঠিক সুবিচার হলো না। আমরা জানি না, আমরা জানি যেটা, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বারবার রাজ্য সরকার চালাকি করে গিয়েছে, না যোগ্য অযোগ্য বাঁচা যাচ্ছে না। তো গত বছর এপ্রিল মাসে যখন রায়টা হয়েছিল যে সবার চাকরি গেল, তখন রাজ্য সরকার খুব নিশ্চিন্ত ছিল, শিক্ষকদের একটা অংশ কোনো অজানার কারণে নিশ্চিন্ত ছিলেন যে এই রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে। সেখানে বারবার আমরা প্রশ্ন তুলেছি, আবারও আজকে আমি বলছি, কলকাতা হাইকোর্টের একটা রায়, ডিভিশন বেঞ্চের রায়, যেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই রায়টা খারিজ হয়ে যাবে এ বিষয়ে সরকার কি করে নিশ্চিত থাকে? সুপ্রিম কোর্টে তো মামলার রায় হাইকোর্টের রায়কে বহাল রাখতেই পারে, যেমন এক্ষেত্রে আসলে রেখেছে। আজকে যে বলা হচ্ছে, আজকে যে 13রা এপ্রিলে সুপ্রিম কোর্টের সবার চাকরি যাওয়ার রায় বহাল থাকার পর রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে আবেদন করে বলল যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, সেটা গত 1 বছর ধরে আপনারা বুঝতে পারেননি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে? তার জন্য কোনো প্রস্তুতি ছিল না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষকদের সভায় বলেছেন, আমাদের প্ল্যান এ বি সি ডি ই সব রেডি আছে। কোথায়? ই তো ছেড়েই দিন, ডি তো ছেড়েই দিন, সি তো ছেড়েই দিন, প্ল্যান বিটাই বা কোথায় রেডি ছিল? রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মুখে দাঁড়িয়ে আছে, এই পরিস্থিতিতে প্ল্যান বিটা কোথায় ছিল? সবার চাকরি যাওয়ার পর রাজ্য সরকার অনুধাবন করলো যে সাংঘাতিক ব্যাপার হয়ে গিয়েছে। কোনো প্ল্যান রেডি থাকার কোনো প্রমাণ অন্তত পাওয়া যাচ্ছে না। থেকে থাকে তাদের কারোর মাথায় ছিল, খুব গভীর গোপনে কোনো জায়গায় ছিল, কোনো কারোর কাজকর্মের মধ্যে দিয়ে এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যে প্ল্যান এ বি সি ডি ই সব রেডি ছিল।